নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন? আবারও বলছি, এরপরও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন? আপনাকে বলছি, আপনি বাংলা বার্তার দর্শক, আপনি যদি এই প্রতিবেদন দেখেন, এরপরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ভোটটা দেবেন? কেন বলছি বলুন তো? গতকাল মুর্শিদাবাদের দুটো সভা ছিল, একটা জঙ্গিপুর আর একটা সম্ভবত মুর্শিদাবাদ। সেই সভা থেকে দাঁড়িয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি একটি ধর্মীয় গোষ্ঠীকে উল্লেখ করে যে মন্তব্য করেছেন, তারপর তাকে ভোটটা দেওয়া যায়? কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। কি বলেননি, বলেছেন মসজিদে বোমা ছুঁড়েছে কে, একদম পরিষ্কার এই টোনে বলছেন। সংখ্যালঘু মানুষের বাড়িতে এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। তার তো এক্ষুনি জেলে যাওয়া উচিত। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বার্তার তরফ থেকে আমি যদি কখনো এই জাতীয় শব্দবন্ধ ব্যবহার করি, পরের দিনই সকালবেলা পুলিশের গাড়ি কিংবা রাত্রিবেলায় পুলিশের গাড়ি এসে দাঁড়াবে। এই হিন্দুদের মন্দিরে কে বোম মারছে, হিন্দুদের বাড়িতে বাড়িতে কাকে কোন সিআইডিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই শব্দবন্ধগুলো নির্বাচনী বিধি অনুযায়ী শুধু নয়, জনমানসে যে কোনোভাবেই, যে কোনো মূল্যেই, যে কোনো কারণেই এই ভাষায় কথা বলা যায় না। এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? আলবাত জানেন, 100 বার জানেন। তাও বলছেন কেন? তার কারণটা আপনাদের কাছে ব্যাখ্যা করবো আজকে বাংলা বার্তায়। যে জেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সভায় বক্তব্যটা রেখেছেন, সেই জেলায়, সে বক্তৃতাটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু তার সেই জেলায় আমি দেখছিলাম যে মাইনরিটি ভোটারের সংখ্যা কত, অর্থাৎ মুসলিম জনগোষ্ঠী জনসংখ্যাটা কত। মুর্শিদাবাদে 68.5%, 68.5%, প্রায় 70% মুর্শিদাবাদ জেলায় শুধু মাইনরিটি ভোটারের সংখ্যা। বহরমপুর, সেই বহরমপুরে মাইনরিটি ভোটারের সংখ্যা 52%, অফিসিয়ালি 52%, এটা 55 নিশ্চিতভাবে করে গেছে। জঙ্গিপুরে মাইনরিটি ভোটারের সংখ্যা 63.2%, 63.2%। এই জনসংখ্যা, আমি মাইনরিটি ভোটারের সংখ্যাটা আপনাদের কাছে বললাম এই কারণে, এই মাইনরিটি ভোটারদের জনসংখ্যার কথা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলো তাদের গুটি সাজায়। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একমাত্র ব্যতিক্রম অধীর রঞ্জন চৌধুরী, হিন্দু হয়েও দীর্ঘদিন ধরে এই মাইনরিটি ভোটটা, প্রচুর ভোটটা এনজয় করেন। খেয়াল করে দেখুন, তৃণমূল কংগ্রেস মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে, বহরমপুর আসনে কোথায় নিয়ে এলো? ইউসুফ পাঠানকে নিয়ে এলো গুজরাট থেকে। তিনি কি, তিনি ধর্মীয়ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আসতেই পারেন ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো মানুষ দাঁড়াতে পারে। কোনো হিন্দু মানুষকে দাঁড় করাতে পারলেন না কেন? তৃণমূল কংগ্রেসের অভাব? আসলে ওই জনসংখ্যাটা ওদের মস্তিষ্কে কাজ করছে। মোহাম্মদ সেলিম গেছেন মুর্শিদাবাদে নির্বাচনে দাঁড়াতে। মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় উত্তর কলকাতা দাঁড়িয়েছেন, আমি তাকে দোষ দেবো না, কিন্তু মুর্শিদাবাদে হয়তো সিপিএমের পক্ষে ভালো জায়গায়, সেই জন্য দাঁড়াতে গেছেন। তৃণমূল কংগ্রেসের 3 জন প্রার্থী মাইনরিটি জনগোষ্ঠীর। অন দ্য আদার হ্যান্ড বিজেপির 3 জন প্রার্থী, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, 3 জনই হিন্দু জনগোষ্ঠীর। রাজনৈতিক দলগুলো সেই অঙ্কগুলো করে নিজের নির্বাচনের প্রার্থী দাঁড় করে, এটাতে কোনো দোষের নেই। এটা দীর্ঘদিন ধরে আমরা প্র্যাকটিসড হয়ে গেছি, দেখেছি। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনোদিন আমরা ভাবতে পেরেছি বলুন তো, এই রাজ্যে এত তো মুখ্যমন্ত্রী এসছেন, সে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এত মুখ্যমন্ত্রী এসছেন, কখনো মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে এইসব ভাষণ বলেছেন, কথা বলেছেন? কি বলেননি। আমি বিবৃতিটা আপনাকে শেষকালে শোনাবো, শুরুতে শোনালে আপনাদের মানসিক অবস্থান খারাপ হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাষায় বক্তৃতা দিতে পারেন? অবশ্য দিতে পারেন না কেন বলছি, যিনি রেড রোডে ঈদের নামাজের দিন গিয়ে যেভাবে ধর্মীয় সুশ্রুতি দিয়েছেন, আমি আজকে এক ঝলক আপনাদের একটু শুনিনি, একটু ভালো করে শুনবেন। ঈদের নামাজের দিন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, বলি আরে ভাই নির্বাচন কমিশন, কীভাবে এই বিবৃতি দেন, কীভাবে এই কথাগুলো বলেন? আমি বলতে চাই না, আমার বলতেই খারাপ লাগে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, চিনে রাখুন। এরপরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দেবেন, তারা শুনুন কীভাবে ধর্মীয়, এটা উস্কানি নয়, ভালো করে শুনবো। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছেন, তাই আজকে আপনারা ঈদ পালন করছেন। খুশির ঈদ। আপনাদের ভালো রাখুন, আপনাদের সন্তানদের ভালো রাখুন। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है।
आपको बनाया। একজন মুখ্যমন্ত্রী এই ভাষায় বক্তৃতা দিচ্ছেন, পরিষ্কারভাবে, একদম পরিষ্কারভাবে ঈদের নামাজের দিন গিয়ে শুধু সংখ্যালঘু মানুষদের উস্কানি, আর মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবেন না। বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ প্রতিবাদ করেছে এই বক্তৃতার। ঈদের নামাজের দিন গিয়ে যদি এই ভাষায় কেউ বক্তৃতা দেয়, তাহলে তারপর ইন্টেলেকচুয়াল সমাজের কাজ কি ছিল? বাংলা তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী যেসব সংবাদ মাধ্যম আছে, আনন্দবাজার, বর্তমান, এই সময়, আজকাল, প্রতিদিন, কোনোদিন দেখেছেন এই সব শব্দবন্ধ? একটা নমাজে গিয়ে, ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে, রেড রোডে গিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা নিয়ে কথা বলতে? কেউ বলবেন না। সামনে ধর্মনিরপেক্ষতা, সামনে শুধু ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, আর পেছনে এই কীর্তি চলছেন, এর নাম হচ্ছে তোষণ। আমি বলছি এই বাংলার সব থেকে বড় দুটো রোগের নাম কি জানেন? একটা হচ্ছে করাপশন, একটা হচ্ছে তোষণ। আবার বলছি এই বাংলার সব থেকে বড় দুটো রোগের নাম হচ্ছে, একটা হচ্ছে করাপশন, দুর্নীতি, আর একটা হচ্ছে তোষণ। এই দুটো থেকে বাংলাকে মুক্ত করা দরকার, এবং দুটো থেকে বাংলাকে মুক্ত করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানিকে সরানো দরকার। দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের রেড রোডে নামাজে গিয়ে বক্তব্য রাখছেন, ঠিক তার পেছনে দাঁড়িয়েছিলেন ওই ফেরেববাজ ভাইপো, একদম এক ছাঁচে ফেলা। দিনের পর দিন বাংলার মানুষকে এভাবে বিভাজিত করেছেন এই ভদ্রমহিলা এবং তার ভাইপো এবং তার এন্টায়ার পলিটিক্যাল পরিবার। তাড়ানো দরকার। আমি বলছি এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোট দেওয়া মানে, আপনারা মনে রাখবেন, ওই নামাজের অনুষ্ঠানে গিয়ে, ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে এই জাতীয় বক্তৃতা মমতা আরও বেশি করে করবেন আগামী দিনে। কেন করছেন? কিসের জন্য করছেন? এই বিভাজনের রাজনীতি করছেন কেন? NRC-CAA বিরোধিতা পলিটিক্যালি করুন, নামাজের অনুষ্ঠানে গিয়ে করবেন। তার মানে কি অনুপ্রবেশকারীদের একটুখানি সাপোর্টটা দিয়ে দেওয়া, বকলমের সাপোর্টটা দিয়ে দেওয়া, যাতে এদের সমস্ত অ্যাকুমুলেটেড করে আমার ভোট বাক্সে ভোটটা পড়া দিই? সেই কারণেই তো এই কাণ্ডটা করছে। আচ্ছা বলুন তো, রামনবমীর মিছিলে, আমি আপনাদের কাছে একটা রেফারেন্স দিচ্ছি, রামনবমীর মিছিলে রেজিনগরে যে ঘটনা ঘটলো, নির্বাচন কমিশন 2জন পুলিশ ওসিকে ট্রান্সফার করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কী করলেন? পুলিশের পাশে দাঁড়ালেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন? যে ওটা বিজেপি করিয়েছে। এবং ওখান থেকে বলছেন, বক্তৃতা বলছেন কি মারাত্মক চিন্তা, মসজিদে বোমা মারছে। কেন কেন এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন? মন্দির মসজিদ নিয়ে কথা বলার অধিকার কি নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট আপনাকে দিয়েছে? আমি শুধু আজকে এই পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মুর্শিদাবাদের 2টি সভার থেকে একটি সভাতে কি মারাত্মক বক্তৃতা দিয়েছেন, আপনারা শুনুন। আমি একবার আপনাদের আগে শুনিনি, তারপর তার ব্যাখ্যায় বিশ্লেষণে যাচ্ছি। আপনাদের বলি, কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল। তাতে অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে NIA ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? শুনলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বললেন? কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? ঠিক, কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার রামনবমীতে? কিন্তু বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার দিয়েছে মহরমের দিন? আজকে তো প্রশ্নটা করবেন, আরেকটা কমিউনিটির মানুষ তো এই প্রশ্নটাই করবেন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি রামনবমীতে কেউ যদি অস্ত্র নিয়ে মিছিল করেন সেটা নিয়ে প্রশ্ন করছেন কে অধিকার দিয়েছে, কিন্তু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কি এই প্রশ্নটার উত্তর দেবেন যে মহরম নিয়ে আপনি এই কথাটা বলেন না কেন? পরিষ্কার একটা সেপারেশন, ডিভিশন তৈরি করা। কি সুন্দর বললেন, যে অদ্ভুতভাবে বললেন সংখ্যালঘু মানুষ দেখলেই নাকি NIA ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অঙ্কটা বুঝেছেন? কিসের জন্য NIA সাম্প্রতিককালে ঢুকেছে বলুন তো? সাম্প্রতিককালে, আমি ভূপতিনগরের ঘটনাটা ছাড়া, গত বছর রামনবমীর মিছিলের দিন ডালখোলা, শিবপুর, রিষড়া, 3টে জায়গায় সাংঘাতিক গণ্ডগোল হয়েছিল। রাজ্যের পুলিশ, CID কিচ্ছু করেনি। সবাইকে, যারা গণ্ডগোলটা করেছিল, অশান্তি করেছিল, সবাইকে প্রোটেকশনটা দিয়েছে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। তারপর পরবর্তীকালে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা করেন। সেই জনস্বার্থ মামলাতে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দেন যে এটা এনআইএ তদন্ত করবে। অনেক চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েক লক্ষ টাকা খরচা করেছেন আদালতে যাতে এই শিবপুর, রিষ্টা এবং ডালখোলার এই মিছিলগুলোর যে গণ্ডগোলটা হয়েছিল সেটাতে যেন এনআইএ তদন্ত না হয়। তারও আগে আপনাদের মনে আছে খিদিরপুরে একটা ঘটনা ঘটেছিল, সেই খিদিরপুরের ঘটনাটার প্রেক্ষিতে এনআইএ তদন্ত অ্যারেস্ট করেছেন যাদের, একটা শ্রেণীর মানুষকে অ্যারেস্ট করেছেন, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু রামনবমীর মিছিলে যাদের অ্যারেস্ট করেছেন সেই 38 জন মানুষ, 38, সেই 38 জন মানুষ কারা? যারা ওই রামনবমীর মিছিলে ঢিলটা মেরেছিল, যার ভিডিও রেকর্ডিং অরিজিনাল ডকুমেন্ট এনআইএ সংগ্রহ করে নিয়েছে। একাধিক লোককে ধরার জন্য তাদের তালিকা বেরিয়েছে, কিন্তু তারা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই মানুষগুলোকে রেড রোডের একটা ওই মঞ্চ থেকে, অনশন মঞ্চ, ছেলে খেলার অনশন মঞ্চ, সেখান থেকে ইনস্টিগেট করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। তারপর রিষ্টা ঘটেছিল, তারপর শিবপুর ঘটেছিল, তারপর ডালখোলা হয়েছিল। এনআইএ তদন্তে নেমেছে এবং নেমে শেষ পর্যন্ত এনআইএ 38 জনকে গ্রেফতার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি। কিন্তু ওই 38 জনকে গ্রেফতার করা হয়েছে কেন? ওই অ্যাঙ্গেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দিলেন, সংখ্যালঘু মানুষ দেখলেই এনআইএ ঢুকিয়ে দেয়। আরে সংখ্যালঘু মানুষ যদি কোনো অন্যায় করে, সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, এনআইএর তদন্তের মধ্যে থাকলে তারা গ্রেফতার হবে না। তো নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাদের ডিফেন্ড করছেন। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এনআইএ সংখ্যালঘুর মানুষ, আপনি বিবৃতিটা শুনলেন, সংখ্যালঘু বাড়ি দেখলেই এনআইএ ঢুকিয়ে দেওয়া। অর্থাৎ যে 38 জন অ্যারেস্টেড হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পাশে দাঁড়ালেন। যে 38 জন গ্রেফতার হলেন তাদের ভিডিও ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট কপি সমস্ত কোর্টে পেশ করেছেন এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। যারা গণ্ডগোল করেছেন রিষ্টায়, যারা গণ্ডগোল করেছেন শিবপুরে, যারা গণ্ডগোল করেছেন ডালখোলায়, হাতে ডকুমেন্ট নিয়ে তবেই তো আদালত তাদের জামিনা দেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক, কেন তাদের গ্রেফতার করেছে? আরে তারা সংখ্যালঘু বলেই তাদের গ্রেফতার করা হয়েছে না, তারা অপরাধ করেছে বলেই গ্রেফতারটা করা হয়েছে। এবার অপরাধ করেছে কি সংখ্যালঘু মানুষ হতে পারে, আপনার বিচারে সেটা হলো সংখ্যালঘু দেখেছে বলে এনআইএ গ্রেফতার করেছে। কি সুন্দর কমিউনাল কার্ড খেললো দেখুন। আনন্দবাজার 2 লাইন সম্পাদকীয় লিখবে, পোস্ট এডিট লিখবে দেবাশিস ভট্টাচার্য। কোনোদিন দেখবেন আনন্দবাজারকে কোনো একটা লম্বা এডিটোরিয়াল লিখতে এটা নিয়ে? কোনোদিন দেখবেন তৃণমূল নেতা বিশ্ববিন্দারকে এটা নিয়ে কোনো শো করতে? কোনোদিন করবেন না। কোনো বাংলার ইন্টেলেকচুয়াল এটা নিয়ে একটি কথা বলবেন না, চুপ করে থাকবেন। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ওয়াই, কিসের জন্য? একজন মহিলা এইভাবে দিনের পর দিন এই অসভ্যতা করে যাবেন, আমরা সবাই সমর্থন করে যাব। এনআরসি সিএ আন্দোলনকে কেন্দ্র করে মনে আছে 2.5 দিন 3 দিন ধরে সারা পশ্চিমবঙ্গে কি তাণ্ডব হয়েছিল? একটার পর একটা থানা পুড়েছিল, রেল স্টেশনগুলো পুড়েছিল। রেল স্টেশন থেকে বলা হয়েছিল, মানে রেল দপ্তর থেকে বলা হয়েছিল 250 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য সামান্য ব্যবস্থা করেন। দিনের পর দিন এইগুলো করে যান, একটা পার্টিকুলার কমিউনিটির ভোট টানার জন্য তাদেরও ক্ষতি করেন। তাদের ছেলেমেয়েরাও গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে বসে থাকেন। এই যে মুর্শিদাবাদে গিয়ে ধরুন বক্তৃতা করছেন, মুর্শিদাবাদের মানুষের কী সর্বনাশ করেছেন একটু ভালো করে ভেবে দেখুন। যে সময় বীরভূমে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আছে, তার পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা হলো। রবীন্দ্রনাথের পাশে আমার নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যেন থাকে। পাশাপাশি আপনাদের কাছে বলি, ওই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তখনও হয়নি, অথচ মুর্শিদাবাদে জনসংখ্যা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি। সেই মুর্শিদাবাদ জেলায় কোনো ইউনিভার্সিটি ছিল না সেই সময় একটা রবীন্দ্রনাথের বিশ্বভারতীর পাশে বিশ্ববঙ্গ করবো কেন, রবীন্দ্রনাথের পাশে আমার যাতে নাম থাকে। কিন্তু তখনও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয়নি। পরবর্তীকালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবিত হয়েছিল, কিন্তু সে এখন 20 বাউ জল। কেন? মুর্শিদাবাদের মানুষের কি এটাই প্রাপ্য? চাকরি নেই, শিল্প নেই, ব্যবসা নেই, ঠকিয়েছে তো ওই এলাকার মানুষকে। একটা বড় শিল্প প্রতিষ্ঠান নেই, বিড়ি শিল্প আছে, তাতেও কর্মীরা যৎসামান্য মাইনে পায়। শুনলে অবাক হবেন, মুর্শিদাবাদের সব থেকে বেশি মানুষ পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায়। মুর্শিদাবাদের মানুষ হাতের কাজ খুব ভালো জানেন, তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা বেশি। সেই মানুষগুলোকে বাংলার বাইরে যেতে হয় চাকরির জন্য, সে রাজমিস্ত্রির কাজ হোক, পেন্টার হোক, যে কোনো কাজের হোক, হাতের কাজ তাদের অসামান্য। সেই মানুষগুলোকে বাংলা ছাড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। তার কারণ এই বাংলাটাকে শেষ করেছেন, মুর্শিদাবাদটাকে তিনি শেষ করেছেন। ওই মুর্শিদাবাদের মানুষ, ওই সাগরদিঘির মানুষ, আপনাদের যদি মনে থাকে ইতিহাসটা স্মরণ করিয়ে দিই। ইতিহাস থেকে তো সবাইকে আমরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আনন্দবাজারের জাতীয় সংবাদপত্র ইতিহাসগুলোকে স্মরণ করে না। সাগরদিঘির মানুষের কথা মনে আছে? সেই সাগরদিঘির মানুষ আপেল বাগানে, কাশ্মীরের আপেল বাগানে যাওয়ার পর সেখানে সন্ত্রাসবাদীর হাতে 3টি মানুষ মারা গিয়েছেন, ওই সাগরদিঘির মানুষ। তাদের দেহ, কফিনবন্দি দেহ শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে ফিরেছিল। কত টাকা রোজগার করতে গিয়েছিলেন জানেন? দিনে 300 টাকা করে পেতেন। আপেল বাগানে গাছ থেকে আপেল কুড়োতে কাটতেন, কেটে সেইগুলোকে বাক্সে প্যাক করে গোডাউনে পৌঁছে দেওয়ার পর 10 ঘন্টা ডিউটি পর তারা 300 টাকা পেতেন। সেইটা করতে গিয়ে যেখানে রাত্রিবাস করেছেন সেখানে সন্ত্রাসবাদী এসে গুলি চালায়, 3টে মানুষ মারা যান। তাদের নিথদেহ কফিনবন্দি হয়ে পশ্চিমবঙ্গে ফেরে এয়ারপোর্ট থেকে আমার মনে আছে ববি হাকিম, অনিন্দ্য রাউতরা পৌঁছে দিয়েছিলেন সাগরদিঘিতে।
আর মুখ্যমন্ত্রী ডিএমকে দিয়ে 2 লাখ টাকা চেক দিয়ে দিয়েছেন, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। ওরও তো সাগরদিঘির মানুষ। কত মানুষ বাংলার বাইরে মুর্শিদাবাদে যান শুধু চাকরির জন্য, একটা কর্মসংস্থান, চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, সেখানে গিয়ে হাওয়া দিচ্ছেন। কিসের হাওয়া দিচ্ছেন? মসজিদে কেন বোমা মারছে, সংখ্যালঘু মানুষের বাড়িতে কেন এনআইএ ঢুকছে, সামান্য লজ্জাবোধ নেই। আমি বলিহারি ভাই, বলি নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশনকে বিশ্বাস করুন, বাংলা বার্তার তরফ থেকে আজকে চিঠি দিলাম, পরিষ্কারভাবে উল্লেখ করলাম মডেল কোড অফ কন্ডাক্ট কী বলছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভিডিওটা যেটা আপনাদের দেখালাম, সেই ভিডিওটা নির্বাচন কমিশনের দপ্তরে গতকাল রাত 9:46 সময় মেল করে জানিয়েছি, পাঠিয়েছি, যে নির্বাচন কমিশনকে বলেছি আপনারা একটু দেখুন, ভালো করে একটু দেখুন, দেখে বলুন যে আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা। যে কোনো রাষ্ট্র, যে কোনো রাজ্য, যে কোনো সরকার নির্বাচন না থাকলেও এই জাতীয় বক্তৃতা কেউ দিলে তাকে গ্রেফতার করত। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী, তাকে কে গ্রেফতার করবে? কিন্তু নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন রাখছি। আর মডেল কোড অফ কন্ডাক্ট কী বলেছে আমি একটু নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছি, কারণ আমি জানি না নির্বাচন কমিশন আছে কিনা, মাঝে মাঝে একটু ধাঁধায় পড়ে যাচ্ছি। বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্ট বলছে, নো পার্টি অর ক্যান্ডিডেট শ্যাল ইনক্লুড এনি অ্যাক্টিভিটি which may aggravate existing differences or create mutual hatred or cause tension between different castes and communities, religious or linguistic. ভাষাগত অথবা ধর্মীয়গতভাবে কোনো প্রভেদ তৈরি করার সামান্য চেষ্টা কিন্তু করা যাবে না। যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত, তার বিরুদ্ধে তো গ্রেফতারি পড়ানো উচিত। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলে, মহিলা বলে, তিনি 7 খুন সব কিছু করে দেবেন। দিনের পর দিন এই মাইনরিটি নিয়ে তোষণের কার্ড খেলতে এন্টার বর্ডার থেকে অসুরক্ষিত করে দিয়েছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সিম্প্যাথাইজার, আমি তাদের বলছি, আছেন ওই সুজাত ভদ্র, রঞ্জিত সুর, দীপঙ্কর ভট্টাচার্য, বড় বড় আঁতেল, নাম শুনবেন। তাই ইন্টেলেকচুয়াল ছেড়ে দিন, জয় গোস্বামী, কবিশ্রী জাত, সুবোধ সরকার, বিখ্যাত কবি, ব্রাত্য বসু টসু ছেড়ে দিন, এটা তো গোলাম হয়ে গেছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একদিনও কোনোদিন কথা বলতে দেখেছেন যে এইভাবে ধর্মীয় তোষণটা ঠিক না, এর নাম ধর্মনিরপেক্ষতা হতে পারে না? কোনোদিন বলতে বলেছেন দেখেছেন এই মানুষগুলো? এরা বললে, এরা মুখ খুলে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটু সতর্ক হতেন। অপর্ণা সেনকে বলতে দেখেছেন? কৌশিক সেনকে কোনোদিন এর বিরুদ্ধে মুখ খুলতে দেখেছেন যে মমতা দেবী আপনি তোষণ বন্ধ করুন? এরা আপনি বললে তো এরা একটু সতর্ক হন, একটু ভয় পান। এরা বলছেন, আসলে কিনে নিয়েছেন, সব গোলাম হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে জীবের নাল পড়ে এদের। আর তার জন্য দিনের পর দিন এই ধরনের অসভ্যতা করে যাচ্ছেন, যেখানে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে, দুটো দলের, দুটো ভাষা, দুটো ধর্মের মধ্যে প্রভেদটা বেড়ে যাচ্ছে। বিজেপির হিন্দুত্বর এজেন্ডা আছে, তাদের ঘোষিত বিজেপির হিন্দুত্বের এজেন্ডা আছে, কিন্তু তারা তো বলে সবকা সাথ সবকা বিকাশ, রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে টানার চেষ্টা করে। ইনি কি করছেন? ইনি যে ভাষায় বক্তব্য রাখছেন, তো জেলের ভেতরে থাকা উচিত। এই মানুষ, এই ভদ্র মহিলার জন্য আজকে পশ্চিমবঙ্গের 2500 কিলোমিটার ওপর বর্ডার অসুরক্ষিত, 74টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেনি বলে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে, যাতে রাজ্য সরকার সহযোগিতা করে 74টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সে আউটপোস্ট বসে। এই বর্ডার সিকিউরিটি ফোর্স 15 কিলোমিটার বদলে 50 কিলোমিটার মতো এক্সটেনশন চেয়েছিল এরিয়ার। তার বিরোধিতা করেছেন এই ভদ্রমহিলা। শুধু এনআরসিসিএ বিরোধিতা নয়, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা কমিউনিটিকে কেন অ্যারেস্ট করছে এনআইএ, সেটা নিয়ে খেলা খেলেছেন। আর কত ক্ষতি করবেন? চাকরি দুর্নীতি তো শেষ করে দিচ্ছেন। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, ডিয়ার লটারি, মদ, ত্রিপল, চাল বেচে, রেশনের চাল বেচে, বন দফতরে চাকরি বেচে, গাছ কেটে, মাটি বেচে, সব কিছুতে উঠেছেন। পিসি ভাইপো, মমতা অভিষেক কোম্পানি প্রাইভেট লিমিটেড, কিন্তু সব থেকে বড় ক্ষতি করে দিয়ে যাচ্ছেন এই সর্বনাশটা, তোষণের সর্বনাশ। একটা বিশেষ কমিউনিটিকে তাতাচ্ছেন, ভোটের সময় তাতাচ্ছেন, মসজিদে কেন বোমা মারছেন? আমি যদি বলি কালকে যে হিন্দুদের মন্দিরে কেন বোমা মারা হয়েছে, আমার কাছে বহু রিপোর্ট আসে, জানেন, বিশ্বাস করুন। যখন হিন্দুদের প্রচুর মন্দির টন্দির ভাঙা হয়, আমি অ্যাভয়েড করি না, ধর্মীয় উন্মাদনা বাড়ানো উচিত না, সেটা আমার একটা নৈতিক কাজ। আমি বাংলা বার্তার সঞ্চালক সন্ময় বন্দ্যোপাধ্যায়, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নৈতিক দায়িত্ব নেই যে মসজিদে কেন বোমা মারছো, মাইনরিটি কমিউনিটির বাড়িতে কেন এনআইএ ঢোকাচ্ছ বলে মানুষ খেপাচ্ছেন, তোল্লাই দিচ্ছেন। ভোট দরকার না? আমি বলছি বাংলার মানুষকে আর সর্বনাশ হতে দেবেন না। অনেক সর্বনাশ হয়ে গেছে, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, অনেক 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 সর্বনাশ হয়ে গেছে। এই ভদ্রমহিলাকে যত বাড়াবেন, যেমন প্রতি ঘন্টায় 100টা করে চোর বাড়ায়, প্রতি ঘন্টায় যেমন 100টা করে তোলাবাজ বাড়ায়, প্রতিদিন এই তোষণের মাত্রা বাড়তে 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 এমন একটা জায়গায় চলে যাবে যখন আমরা সবাই, বাংলার একটা শ্রেণীর মানুষ ভাবতে শুরু করে বাংলা একটা রাষ্ট্র ভাবতে শুরু করবে। যদি সেদিনটা না চান, এখনো বলছি সময় আছে, যেটুকু সময় আছে তাড়ান এই ভদ্রমহিলা এবং এর ভাইপোকে, এন্টার দলটাকে বাংলা থেকে নিশ্চিহ্ন করে দিন, নির্মূল করে দিন। বাংলা তোমার জায়গা নয়, এটা বোঝানো দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাবুন, সব শেষ হওয়ার আগে
এই লোকসভা নির্বাচনে যে 39টা কেন্দ্রে ভোট আছে প্রত্যেক ভোটার ভাবুন ভাবুন ভাবুন, এইটুকু আবেদন রাখলাম।